খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের আলোচনার বিষয়বস্তু নতুন দিনের কাবাডি, আর স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। স্বাগত আপনাকে এখন মাঠের স্টুডিওতে। জি স্বাগত, আপনার ধন্যবাদ আপনাকেও। আমরা সচরাচর যেটা দেখি যে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্যান্য যেই 50টি ফেডারেশন রয়েছে, সেই ফেডারেশনগুলোর কার্যক্রম আমরা ঠিক খুব সক্রিয়ভাবে তাদের ওয়েবসাইটগুলোতে পাই না। তাদের ইভেন্টগুলোর পরিকল্পনা সেভাবে ঠিক থাকে না। শেষ মুহূর্তে গিয়ে তাদের ইভেন্ট অর্গানাইজ করা হয়, পরিকল্পনা করা হয় এবং দেন সেটা এক্সিকিউট করা হয়। কাবাডি ফেডারেশন এই জায়গায় একটু ডিফারেন্ট। আমি তাদের ওয়েবসাইটে গিয়েছিলাম এবং দেখলাম যে প্রত্যেকটা কর্মপরিকল্পনা আগে থেকে চূড়ান্ত করা। এই যে পরিবর্তনটা, সেটা আসলে কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সদ্য দায়িত্বপ্রাপ্ত আমরা যে টিমটা ছিল, আমরা আসলে চেষ্টা করেছি বাংলাদেশের জাতীয় খেলা এটার একটা সম্ভাবনা জায়গা আছে, তো এটাকে আমরা চেষ্টা করছি যে এটা দৃশ্যমান করার জন্য এবং এটা একটি ডিসেন্ট ওয়েতে কীভাবে স্থাপন করা যায় মানুষের সামনে। এবং যেহেতু জাতীয় খেলা, আশা প্রত্যাশা আবেগ অনেক কিছু কাজ করে, তো আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিশ্বাস করি এটা আমাদের জাতীয় খেলা, এটা আমরা লিড করব, দেশে বিদেশে লিড করব। তো আমরা ওই ধারাবাহিকতা থেকে কিন্তু আমরা গত 18 মাসে আমরা কিন্তু দেশে বিদেশে 22টি ইভেন্টকে কমপ্লিট করেছি, হুইচ ইজ এ গুড নাম্বার ফর কাবাডি হিস্ট্রি। তো এর ভিতরে আপনার 6টি আছে ইন্টারন্যাশনাল, হোম অ্যান্ড অ্যাওয়ে। ওখানে 5টিতে আমাদের অর্জন। তো আপনি আরও সাথে যুক্ত করতে চাই, এই ধারাবাহিকতাতে বাংলাদেশ কাবাডি নারী সেক্টর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 3য়, জুনিয়র লেভেলে বয়েজ অ্যান্ড গার্লস তারাও 3য়। এখন আমার ছেলে পুরুষ টিমটা হচ্ছে 5মে। আপকামিং কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টে ধরেন তাদের র্যাঙ্কিংটা উপরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি, ওইভাবে আমরা কাজ করছি। তো এই আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের অনেক ব্যস্ততা। তো এই যে ব্যস্ততার প্ল্যান কিন্তু আমরা 1 বছর আগে করেছি। আপনি জেনে থাকবেন যে আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে 6 মাসের একটি ইয়ার ক্যালেন্ডার আমরা দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা 1 বছর একটা ক্যালেন্ডার দিয়েছি। তো কিছু জায়গাতে ওভারল্যাপিং চেঞ্জ হয়েছে, সেটা ব্যস্ততা টাইমিংয়ের কারণে। তো সাকসেসফুলি আমরা সব কিছু করেছি। যেরকম নারী ওয়ার্ল্ড কাপ, এটা আসলে আমরা যাওয়ার কথা ছিল ভারতে খেলার জন্য, পরে আমরাই হোস্ট হয়েছি। তো এই যে টাইমিং কিছু চেঞ্জ হয়েছে, তো সোফার এইভাবে আমরা কাজ করছি। তো আমরা আগে থেকে একটু দৃশ্যমান আমরা একটা মেসেজ দিয়ে রাখতে চাই এবং আমাদের টিমের প্রতি কাজ করার সহযোগিতা এবং সব কিছু মিলে সাপোর্ট আছে বিধে আমরা কাজগুলো করছি এবং এভাবে আমরা আসলে কাবাডিকে সামনের দিকে নিতে চাই। আপনি কিছু অর্জনের কথা বলছিলেন যে বেশ কিছু অর্জন আছে, সেই অর্জনগুলো আমরা একটু দেখে নিতে চাই এবং অর্জনগুলো দেখে নিলে আমাদের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো আর একটু পরিষ্কার হবে। আমি আসবো যে আপনি বলছিলেন যে 18 মাসে 22টি প্রোগ্রাম করেছেন আপনারা এবং আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান উইমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলা বিভাগ ব্রোঞ্জ পদক অর্জন করে, তৃতীয় যে হয়েছে সেই বিষয়টা আপনি বলছিলেন। তো এই যে একটা টুর্নামেন্ট আয়োজন করলেন, বিশ্বকাপ আয়োজন করলেন দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথাতেই, গত 17 বছরে বা বিগত বছরগুলোতে কাবাডি ফেডারেশন যেভাবে চলেছে, সেখান থেকে টেক ওভার করে গত 18 মাসে এই যে 22টা টুর্নামেন্ট আপনারা করলেন, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনাদের? দেখেন, যদি পার্সোনালি বলেন, অ্যাজ এ সেক্রেটারি আমি আপনাদের মাধ্যমে কিছু মেসেজ বলতে চাই। আমি অ্যাজ এ এক্সপার্ট স্পোর্টস মার্কেটিং, আমার বাই প্রফেশন আমি স্পোর্টস খেলা কেনাবেচা করি, আমি স্পোর্টস মার্কেটিং করি দেশে এবং বিদেশে। ওই প্রেক্ষাপট থেকে কিন্তু আমি 17 সালের 20 সেপ্টেম্বর ইন কানেক্টিং হয়েছি কাবাডির সাথে। আমি এটা দেখতে পাচ্ছি যে এটার অবস্থান ভালো বিশ্বের বাজারে। এটার যেহেতু পাশাপাশি ইন্ডিয়া, আমি যাদের সাথে কাজ করতাম তাদের একটা ইউনিট ইন্ডিয়াতে কাজ করতো, তো ওই ইউনিটের সাথে আমার যোগাযোগ ছিল। আমি 3বার কিন্তু গ্রাউন্ড অ্যান্ড আদার্স ফ্যাসিলিটিস প্রো কাবাডিতে আমি কাজ করেছি। তো আমি বাংলাদেশে 17 সালে কাবাডিতে আসছি। ওই 17 সাল থেকে আমি কিন্তু ওখানে আপনার একটা পর্যায়ে আমি অফিসিয়াল পার্টনার হিসাবে যুক্ত হয়েছি। আমি কিন্তু 21 সালের যে কমিটি ছিল ওখানে কিন্তু আমি অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি আমি কাজ করেছি।
তারপরে আমাকে সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি কিন্তু এটাকে ওখান থেকে নার্সিং করছি Step অ্যাজ by এ step. ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। কাবাডি ক্যান বি এ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। তো আমি কিন্তু ওই টোটাল বিষয়টা, আমার ব্যক্তিগত বিষয়টা আসতেছে এই কারণে, কাবাডি খেলা বিক্রি করা যায় এটা কিন্তু আমাদের নলেজে অনেকেরই নাই। যখন আমি এটা সেলসে যাই বিভিন্ন আমি এই জায়গায় আরেকটু রিলেট করতে পারি যে অন্যান্য ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা যখন আসেন কথা বলেন, তখন তাদের একটাই আক্ষেপের জায়গা থাকে যে এই স্পোর্টসগুলো তো আসলে মানুষ দেখে না, এই ইভেন্টটা তো আসলে মানুষের অত আগ্রহ নেই। কিন্তু আসলে সেটা যদি বিক্রিযোগ্য করা যায়, উপস্থাপনযোগ্য করা যায়, তাহলে ডেফিনেটলি কাবাডির মতো হয়তো বা সেখানে আসবে। স্পোর্টস ইন্ডাস্ট্রি যদি না হয়, একটা হচ্ছে আপনার স্পোর্টস খেলাকে কেনা বেচা, স্পোর্টস ইকুইপমেন্ট সেলস, এই দুইটা জিনিস। তো আপনি যখনই আপনি একটা যখন তৈরি করবেন, আপনি যদি আমাদের ভিজিবিলিটি দেখেন বা আমাদের কনসেপ্ট দেখেন বা কাবাডি ফেডারেশনের যে ইভেন্টগুলো যদি আপনারা দেখেন, হয়তো অনেকে বলবে যে এত কিছু, বাট এটা কাস্টমার সেলসের পয়েন্ট অফ ভিউ আপনাকে একটা দৃশ্যমান জায়গায় আনতে হবে। তো আপনি যদি দেখেন, হ্যাঁ, কাবাডি যারা 74 সালে শুরু করেছিল তাদেরও অবদান আছে, তারপরে যারা কাজ করছে তাদের আজকে তারা রুটি কলা দিয়ে কিন্তু কাবাডি ফেডারেশন স্টার্ট হয়েছে। একটা সময় একটা গেঞ্জি পরে সকালে খেলছে, আবার বিকালে খেলছে, তখন তাদের ধৌত ভাতা ছিল 10 টাকা, আর আজকে কিন্তু সেটা 400 টাকায় পরিণত হয়েছে। বাট এটার অবদান কিন্তু ওনাদের, ওই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে কাজ করছি। ওনারা একটা জিনিস তৈরি করে দিয়ে গেছেন, ওইটার কিন্তু আমরা উত্তরসূরি হিসাবে তাদেরকে নিয়ে কাজ করছি। বাট কাবাডি বাংলাদেশ সম্ভাবনার জায়গা, সুযোগ আছে এটাকে আরও সামনে নেওয়ার। আপনি ওই যে রুটি কলা দিয়ে শুরু করার কথা বলছিলেন, 400 টাকা ভাতের কথা বলছিলেন, বর্তমানে আমি আবারও একটু অন্যান্য ফেডারেশনগুলোর সাথে রিলেট করতে চাই, কম্পেয়ার করতে চাই। সেটা জায়গা হচ্ছে যে আমাদের এখনও খুব ওয়েল নন ফেডারেশনগুলোতেও ম্যাচ ফিটাও ঠিকঠাকভাবে দেওয়া হয় না, কিংবা বেতন তো সেটা বহু দূরের ব্যাপার। তবে কাবাডি ফেডারেশনে সেই স্থায়ী বেতন কাঠামোটা শুরু হয়েছে আমি যতটুকু জানি, এবং মেয়েদের দিয়ে আসলে সেটা শুরু হয়েছে, ছেলেদের ক্ষেত্রে সেটা শুরু করার প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা সবসময় দেখেছি যে আগে ছেলেদের বেতন কাঠামোটা ঠিক হয়, পরবর্তীতে মেয়েদের নিয়ে কাজ করা হয়। আমরা ফুটবল ফেডারেশনে এই জিনিসগুলো দেখেছি। এই জায়গাটাতে আসলে এই ব্যতিক্রমটা কিভাবে হলো, মানে এই গল্পটা আসলে কি? স্যালারি স্ট্রাকচারটা যদি আপনি করেন, আপনি জানবেন বাংলাদেশে কাবাডি যারা এখন সার্ভিস দিচ্ছে তারা কারা। সার্ভিসেস প্লেয়ার, হয়তো কেউ নেভিতে আছে, আর্মিতে, বিজিবি, আইদার এয়ারফোর্স, আইদার পুলিশ, জেল, কারা আর আছে, বাট দে গেট স্যালারি ফ্রম দেয়ার অফিস। তো আমরা এখানে ইন কারেক্টিং করতে গেলে সাংঘর্ষিক, ল কাভার করে না। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, যারা একদম র হ্যান্ড, যেটা আপনি ইয়ুথ এশিয়ান গেমসে 20টা ছেলে মেয়েকে আমরা বাছাই করেছি, তাদের কিন্তু আপনার স্যালারি আওতায় আনতে হবে। কিন্তু কোড অফ কন্ট্রাক্টটা কি, তার এই সময়টুকু মাঠে থাকতে হবে, এতদিন তাকে থাকতে হবে, তার ব্যান্ড শেয়ারিং, তার ফুডিং, সব কিছু মিলে এভাবে স্যালারি স্ট্রাকচারটা হয়। তো আমরা, আপনার কাছে হয়তো মনে হবে কাবাডি একটা নর্মাল খেলা, এত কিছু কেন বলছেন, বাট এটাই হচ্ছে একটা ম্যাচকে বা একটা ইভেন্টকে, একটা ফেডারেশনকে ডেভেলপ করার সুযোগ বা ওয়ে। তো সেক্ষেত্রে আপনি ধরেন আমি 20 জনকে কালেক্ট করলেন, 20 জনের ভিতরে ধরেন মেডিকেল কিছু ফ্যাক্টর থাকে, ইন্স্যুরেন্স কিছু ফ্যাক্টর থাকে, তার ধরেন লিগামেন্ট ট্রিটমেন্ট পারপাস অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে এই সার্ভিসটা যদি আপনি সবাইকে দিতে চান, আপনাকে অফিসিয়ালি একবারে পারবেন না, পার্ট আপনাকে শুরু করতে। আমি মেয়েদেরকে দিয়ে শুরু করেছি, জুনিয়র ছেলেরা বিকেএসপি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট অবস্থায় আপনি স্যালারি আওতা আনতে পারবেন না, এটা টেকনিক্যাল নর্মস আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো প্রসেসে তাদেরকে একটা মান্থলি ইয়ের ভিতরে আনতে হবে, প্রতিদিনের হয়তো বা এরকম কিছু। তো আমরা ভাবছি, আমরা লিগ্যালদের সাথেও কথা বলছি, তো এটা একটা প্রসেসে আসবে। এবং যদি স্বাবলম্বী আপনি করতে না পারেন, কাবাডি কোনোদিন কোনো স্পোর্টসে ঘুরে দাঁড়াবে না। ডেফিনেটলি সেই প্রক্রিয়াটা কাবাডি ফেডারেশন অব্যাহত রাখবে, সেটাই প্রত্যাশিত, এবং কাবাডি থেকে অন্যান্য ফেডারেশনগুলো আসলে দিক নির্দেশনা নিতে পারে, সেই প্রত্যাশাও থাকবে অবশ্যই। দর্শক, একটা আমরা নারী কাবাডি নিয়ে কথা বলছিলাম। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন 3য়, পুরুষ কাবাডিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন 5ম অবস্থানে, সেটা নিয়ে কথা বলছিলাম। তবে দীর্ঘদিন ধরে কিন্তু বিশ্বকাপের যে মঞ্চটা, সেই মঞ্চে বাংলাদেশ পুরুষ দল আসলে এখন পর্যন্ত বড় কোনো অর্জন, এই মেয়েদের যে ব্রোঞ্জ অর্জন, সেই অর্জনটা করতে পারিনি। বাট একটা সময় আমরা নিয়মিতই 2-1 বছর পর পরই কিন্তু সেখান থেকে পদক নিয়ে আসতাম। এই জিনিসটা আসলে, এই ঘাটতিটা কেন হয়েছে, সেখান থেকে উত্তরণের উপায় কি? দেখেন, এই যে 2016 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ আহমেদাবাদ ইন্ডিয়াতে হয়েছিল, দ্যাট ইজ আওয়ার র্যাঙ্কিং লেভেল 5। তারপরে কিন্তু পুরুষ ওয়ার্ল্ড কাপ হয় নাই,
আইকেএফ একেএফ এর বিভিন্ন ব্যস্ততা সমস্যার কারণে এটা কন্টিনিউ হয় নাই। তো সেক্ষেত্রে এবছরই কিন্তু পুরুষের ওয়ার্ল্ড কাপ হওয়ার সম্ভাবনা ইন্ডিয়াতে উড়িষ্যা ওনারা বলছেন। তো এটা ওনারা জুলাই আগস্টের একটা টেন্টেটিভ দেখছেন। তো ওইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ আমার ক্যাম্প এখন বিচ ক্যাম্প চলছে। আমি এপ্রিলের 1 তারিখে আমি শুরু করব হচ্ছে এশিয়ান গেমসের জন্য ক্যাম্প। এই এশিয়ান গেমসের ক্যাম্পটাকে আমি ক্যারি করব। মাঝখানে আমি পাকিস্তান আইদার চাইনিজ টাইপের সাথে পাঁচটা করে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার প্ল্যান আছে, যেটা কাবাডিতে খুব বেশি জরুরি। ধরেন আমরা কোনো জায়গায় গেলে 1-2টা ম্যাচ খেলি, বাট না, কাবাডি আসলে নাম্বার অফ ম্যাচ যত বেশি হবে অভিজ্ঞতা তত বেশি থাকবে। সেক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। তো আপনি নেপালের সাথে টেস্ট খেলেছি, অনেকে বলছে নেপালের সাথে কেন, অনেক কারণে আছে। নারী টিমের কাছে নেপালের কাছে কিন্তু আমরা পদক হারিয়েছিলাম, ওই পদক উদ্ধারের জন্য কিন্তু আপনাকে নেপালের সাথে খেলতে হয়েছে, এবং খেলেই কিন্তু আপনি ইরানে গিয়ে ওই ট্রফিটা উদ্ধার করতে পারছেন। তো এই যে একটা প্র্যাকটিস লঙ্গার ম্যাচেস, এটা তো লাগবে। তো সেক্ষেত্রে ছেলেদের সম্ভাবনা আমি দেখছি তার একটা নিচে যেটা আমার জুনিয়র সেক্টর আছে তাদের সম্ভাবনা খুবই বেশি, এরাই হবে আগামীর ভবিষ্যৎ, ওইভাবেই কাজ করছে। জুনিয়র প্রসঙ্গে আমি আসবো, তবে সিনিয়র টিমটা নিয়ে একটু কথা বলতে চাই। যে আমি যতটুকু জেনেছি যে আপনাদের অলিম্পিক নিয়ে একটা পরিকল্পনা আছে। বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় কি আসলে অলিম্পিক থেকে কাবাডির মাধ্যমে পদক আনা সম্ভব কিনা? আমি একটা ম্যাচে জানি না আজকের দিনটা লিখে, বাংলাদেশ যদি অলিম্পিকে কাবাডি যায় এবং বাংলাদেশের মেডেল থাকবে, এটা আমি সেক্রেটারি হিসাবে বলে গেলাম। হয়তো আমি সবসময় থাকবো না, বাট এটা তো ইতিহাস। টেরিটরিটা এরকম, এটা সম্ভব। দেখেন আমাদের কিন্তু 30 সালে কমনওয়েলথ গেম আছে যেটা ইন্ডিয়াতে হবে, সেখানে কিন্তু কাবাডি বোথ টিম পার্টিসিপেট, ওখানে আমাদের মেডেল কনফার্ম। আমি এখন থেকে বলে দিচ্ছি, বিকজ কারা খেলছেন আপনাকে তো দেখতে হবে যে পার্টিসিপেন্ট কারা, ওখানের টেরিটরিটা দেখতে হবে, ওখান দেখে আপনাকে টিমটাকে দাঁড়া করাতে হবে। আপনি এখানে আমার মেডেলটার জন্য যদি আমাকে চেষ্টা করতে হয়, ধরেন এটা আমরা শুনছি 32-এ এক্সিবিশন ম্যাচ হবে, 36-এ এটা অলিম্পিকে যাবে। 100 বছর আগে কিন্তু এটা ছিল অলিম্পিকে, ওখানে আমরা শুনছি আমরা এটা যাবে। তো ওই প্রস্তুতি আমাদের টার্গেট তো ওইটাই, অলিম্পিক। ব্রোঞ্জ বা রৌপ্য পদকের কথা যদি বলি, সেই জিনিসগুলো আমরা অন অ্যান্ড অফ পেয়েছি, তবে স্বর্ণ পদক কিংবা ভারতকে হারানো কাবাডিতে, এই স্বপ্নগুলো কি আমরা দেখা শুরু করেছি কিনা? অবশ্যই দেখা করেছি। আপনি দেখেন, আপনি যদি আমি আবার ফিরে যেতে চাই জুনিয়র স্ট্রাকচার, বিকজ দ্যাট ইজ এ পাইপলাইন অফ কাবাডি। আপনি ইয়ুথ এশিয়ান গেমসে আমরা সারা বাংলাদেশে একটা আন্ডার 18 একটা টুর্নামেন্ট করেছিলাম, যেটাকে নাম দেওয়া হয়েছিল তারুণ্যের উৎসব। ওই সময় আমাদের গভর্নমেন্টে একটা নাম দিয়েছে। তো ওইটাতে আমরা সারা বাংলাদেশে 7,604 জন, তার সাথে বিকেএসপি ইন কানেক্টিং করে আমরা একটা ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। পুরা মাস জুড়ে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলা এইসব মিলে আমরা টিমগুলো খেলে ফাইনাল রাউন্ডে ঢাকায় পল্টন ময়দানে হয়েছে। তো সেখানে আমরা 50টা ছেলে 50টা মেয়েকে বাছাই করেছি। টার্গেট হচ্ছে বাহরাইনের জন্য ইয়ুথ এশিয়ান গেমস। এই 50 জনকে কিন্তু আমরা নার্সিং করেছি, তার থেকে আমরা 25 জন, তার থেকে 14 জন হয়েছে। ওই টিমটাই গেছে, 2টা টিমে মেডেল নিয়ে আসছে। এই যে আমরা সিলেক্ট করেছি, হান্টিং করেছি, এদের আমরা ছেড়ে দেই নেই, আমরা রেখেছি। তারাই কিন্তু এই যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ আছে ইরানে জুন মাসে, আমাদের অনেক ব্যস্ততা আছে, আসলে বললে অনেক সময় লাগবে। তো আমাদের জুনিয়র টিম কিন্তু শুরু হচ্ছে প্র্যাকটিস। আর স্বর্ণজয়ের আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলোতে যেটা হয় যে ব্যক্তি চেষ্টায় আসলে ফেডারেশনে আসে, সেখান থেকে ব্যক্তিগত ফেডারেশন হয়তো নামমাত্র থাকে, ব্যক্তিগত অর্জনটাই হয়, তার পরবর্তীতে সেই জিনিসগুলো আসলে ধরে রাখা সম্ভব হয় না। এটা কাটিয়ে উঠতে আসলে কাবাডি ফেডারেশন কাজ করেছে কিভাবে? আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু পালা বদলের একটা প্রসেস আছে, গভর্নমেন্টের এখানে ইয়ে থাকে, তা আমি মনে করব একটা লোককে মিনিমাম 10 ইয়ার্স একটা প্ল্যান দেওয়া উচিত, একটা সুযোগ দেওয়া উচিত অ্যাজ এ এক্সপার্ট। যদি আপনি মনে করেন আমি ভালো কাজ করছি, আমাকে কন্টিনিউ করেন। যদি মনে করেন যে আমি ভালো কাজ করছি না, রিপ্লেস তৈরি করেন। বাংলাদেশে রিপ্লেস তৈরি হওয়ার পথটুকু কম, হতে দেওয়া হয় না। এই যে একটা, আর আমার এমনিতে কাবাডি পিছিয়ে পায়ে ধরে টানাটানির খেলা, এমনিতে একটা ইয়ে থাকে। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, বাট এটা সম্ভাবনার জায়গা। তো আমি দেখছি, বিকজ আমি যেহেতু ম্যাচটাকে তৈরি করে বিক্রি করার মতো প্ল্যান আমার আছে, তো সেক্ষেত্রে আমি একটু অন্যভাবে দেখি। আপনি যদি বলেন, আমি কিন্তু ইরানকে হারিয়েছি 22 বছর পরে,
জুনিয়র টিম ইয়ুথ এশিয়ান গেমসে। পাকিস্তানকে 17-16 বছর পরে আমরা হারিয়েছি, এর আগে ছিল না। জুনিয়র কিন্তু সম্ভব, ইন্ডিয়াকে হারানো সম্ভব। আমরা যখন প্র্যাকটিসের চ্যালেঞ্জ নিয়েছি তখনই কিন্তু আমরা বলেছি যে আমাদের সামনে দুইটি টিম, ইন্ডিয়া, ইরান। তো আমরা সকালে ইন্ডিয়ার সাথে খেলছি, দ্যাট ইজ প্র্যাকটিস ওয়ার্ম আপ। বিকালে কিন্তু আমরা ইরানকে হারিয়েছি 7 পয়েন্ট লিড। এটা কিন্তু মেসেজ। আপনি যদি কাবাডি ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আপনি দেখেন, সব জায়গায় কিন্তু বাংলাদেশের একটা বিভিন্ন ভয়েস আসতেছে যে কাবাডি কাম ব্যাক। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব। আমরা যে আজ একদিন এসে আপনি পারবেন না। আপনি আমার এই ইয়ুথ এশিয়ান গেমসে কিন্তু আমাদের সিলভার হয়ে গিয়েছিল একটি ম্যাচে, একটু প্রবলেমের জন্য আমরা হেরে গিয়েছি, আদারওয়াইজ উই ক্যান গেট সিলভার। তাহলে হবে কি, সিলভার যদি হয় আপনার সিলভারের উপরে যেতে হবে গোল্ড, ইট ইজ এ টাফ জব। যখন আমরা ব্রোঞ্জ অ্যাচিভ করবেন, এটা থেকে আস্তে আস্তে উপরে যাওয়া সম্ভব। তো আমাদের যে অনেক জায়গাতে পদক হারিয়েছি, এই উদ্ধারের প্রসেস প্রথম, তারপর আপনি কালার চেঞ্জের চেষ্টা করতে হবে। ডেফিনেটলি আপনার নেওয়াজ সোহাগ ভাই, স্পোর্টসে খুব আলটিমেট একটা টার্ম হচ্ছে পাইপলাইন। আমরা সিনিয়র টিমের কথা বলি, জাতীয় দলের কথা বলি, সব কিছুই আসলে নির্ভর করে জুনিয়র টিম বা পাইপলাইনের ওপরে। সেই পাইপলাইনের কথা যদি বলি, কাবাডি ফেডারেশন এবার একটা অভূতপূর্ব একটা কাজ করেছে। সেটা হচ্ছে যে প্রায় সারা দেশেই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে তাদের ইউথ টিম এসেছে এবং সেখানে তারা পারফর্ম করেছে। এই যে বড় একটা আয়োজন, এই ধরনের আয়োজন সাধারণত আমরা দেখি না, কারণ বড় বাজেটের প্রয়োজন হয়। কাবাডি ফেডারেশন এটা কিভাবে ম্যানেজ করলো এবং এই যে টুর্নামেন্ট, সেখান থেকে প্রাপ্তিটা আসলে কি? আপনি দেখেন, প্রাপ্তি তো নাম্বার অফ ম্যাচ আর কন্টিনিউ প্রসেস যদি থাকে, এটার প্রাপ্তি তো অবশ্যই আছে। তো ফান্ডিং তো একটা বিষয় থাকে, সেক্ষেত্রে ধরেন এত বড় অ্যারেঞ্জমেন্ট করার মতো যে একটা পলিসি প্ল্যানিং সবাই ধারা সম্ভব হচ্ছে না, বা অনেক কারণে হচ্ছে না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা লজিস্টিক বিভিন্ন কারণে। বাট আলহামদুলিল্লাহ কাবাডি ফেডারেশনের যে টিম আছে, উই ক্যান ডু, তার থেকে বড় কিছু আমরা এই দেশে করেছি 1 বছরের ভিতরে। তো জুনিয়র সেক্টর যেটা আমি বলছি, আপনি ইয়ুথ এশিয়ান গেমস, এখানে কিন্তু আপনার 58 ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেট হয়েছে, 42 মেয়ে টিম, 58 ছেলে টিম। এটা কিন্তু অনেক বড় নাম্বার। তো এই নাম্বারে যে আজকে আপনি দেখছেন স্ক্রিনে এখন দেখাচ্ছে, এরা কিন্তু ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে। হ্যাঁ, এই স্ক্রিনে এই জিনিসটা দেখছিলাম, এবং পাশে আরো কিছু জিনিস, যেই সাধারণত আমরা এই ধরনের টুর্নামেন্টগুলোতে কিন্তু এই যে গ্ল্যামারটা, যেটা বোঝা যাচ্ছে যে ইউথ একটা টুর্নামেন্ট, সেখানে যথেষ্ট গ্ল্যামার ছিল, সেখানে ক্যামেরা ছিল এবং স্পন্সরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব হলো? পুরো টুর্নামেন্ট আয়োজন করতে যেভাবে আয়োজন করেছেন আপনারা, এটা তো হিউজ অ্যামাউন্ট অফ মানির প্রয়োজন হয়েছে। সেটা আসলে ঠিক কত ছিল এবং এটা কিভাবে ম্যানেজ করলেন? দেখেন, আমরা কিন্তু বছর একটা ইয়ার ক্যালেন্ডার করি, তার সাথে আমরা বাজেট একটা অ্যাপ্রুভাল দেই ফর দ্য বোর্ড। তারপর আমরা টার্গেট সেট করি কি করব। ধরেন আমি যদি এই ইয়ুথ এশিয়ান গেমসে যাওয়ার আগে আমি ফেব্রুয়ারিতে শুরু করেছি, আমি অক্টোবরে খেলতে গিয়েছি। এই যে একটা জার্নি আমার, এখানে আমার সারা বাংলাদেশে 350টি উপজেলাকে খেলাটা হওয়া, ওদের সবাইকে কানেক্ট করা, উপজেলা, ডিস্ট্রিক্ট, বিভাগ, এভাবে কানেক্ট হয়ে এটা সেন্ট্রালি আসছে। এই যে একটা জার্নি ছিল, অবশ্যই টাকা খরচ হয়েছে, হয়তো আমি নাম্বারটা বললাম না, বাট হিউজ অ্যামাউন্ট খরচ হয়েছে। বাট প্রাপ্তির জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ 2টা সিলভার, জোড়া মেডেল, ব্রোঞ্জ, এটা কিন্তু আমার প্রথমবারের মতো এটা আসছে। এটা আমার সময় আসছে বা আমাদের সময় আসছে, বিষয়টা এরকম না। বাট কাজ করলে বা চেষ্টা থাকলে যে সম্ভব, এটা আমরা রাস্তাটা বলতে চাচ্ছি। এই যে ইউথ টুর্নামেন্ট হলো, সেখানে যারা চ্যাম্পিয়ন হলো, রানার্স আপ হয়েছে বা ব্রোঞ্জ মেডেল পেয়েছে, বা ব্রোঞ্জ, রৌপ্য বা স্বর্ণের কথাই বলি, আমরা সবসময় সচরাচর দেখে এসেছি যে বাংলাদেশের ক্রিকেট, ফুটবলে টাকা আছে, এদিকেই সবাই জনপ্রিয়তা বেশি, সবাই এদিকেই যেতে চায়। তবে কাবাডিতে এবার যেটা আমি অন্তত জানি, যে কোটি টাকার ওপরে তারা বোনাসই পেয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? আর সেটা আপনারা যদি এক্সাক্ট তথ্যটা হয়তো বা দেন, তাহলে দেখা যাবে যে কাবাডিতেও অনেকে উদ্বুদ্ধ হচ্ছে। দেখেন, কোটি টাকার উপরেও এটা যেতে পারে। বেসিক্যালি কিছু কমিটমেন্ট তো আছে। কমিটমেন্ট বলতে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে অ্যাওয়ার্ড করেছে, আমরা ফেডারেশন থেকে অ্যাওয়ার্ড করেছি, এনএসসি সরকারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে। কিছু কর্পোরেট হাউসকে আমরা প্রপোজ করেছি, তারাও বলছে যে সার্বিক বিষয় বিবেচনা তারাও করার চেষ্টা করছে। এই যে মানে সালটা কিন্তু 25, এই যে এই পর্যন্ত এখানে কিন্তু এগুলো সম্ভব। আপনি দেখেন, আমরা একটা বোনাস দিয়েছি ওয়ার্ল্ড কাপের মেয়েদেরকে 20 লক্ষ টাকা ফেডারেশন, আমরা জুনিয়রদেরকে দিয়েছি 10 লক্ষ টাকা ফেডারেশন ফান্ড থেকে। আমরা এর আগে টেস্ট ম্যাচ খেলেছে, ইরানে মেয়েরা খেলেছে, ওখানেও তাদেরকে আমরা 10 লক্ষ টাকা দিই, ছেলেরাদেরকে আমরা ওখানেও তাদেরকে 5 লাখ টাকা দিয়েছি। মানে আমরা চাচ্ছি যে তারা যদি স্বাবলম্বী হয়,
তারা যদি মনে করে যে না এখানে খেললে পয়সা আছে বা সম্ভাবনা আছে, এই স্বাবলম্বী টেন্ডেন্সিটা তৈরি করা হচ্ছে আমাদের কাজ। শুধু আপনার সংগঠকরা খরচ করবে, মাঠে খরচ করে প্লেয়ারকে নার্সিং করবে না, এটা না। আমরা কিন্তু দেখেন ওদের জন্য ইন্স্যুরেন্স আমরা করে রেখেছি। একটা খুব সারপ্রাইজিং ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি একটু আগেই বলছিলেন যে কাবাডি যেটা টেনে ধরে খেলা, সেটা এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মক হয়ে হাস্যরসও সৃষ্টি করা হয়েছে। যেই দেশের জাতীয় খেলা কাবাডি, যেটা মানে অন্যকে পেছনের দিকে টেনে ধরা, সেই দেশ আসলে বিভিন্ন সময় যখন ব্যর্থতার গল্পগুলো আসে তখন এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়, রেফারেন্স হিসেবে নিয়ে আসা হয়। তবে কাবাডিতে যে বাংলাদেশ এত ভালো করছে, এই যে বা 18 মাসেও যে আসলে দারুণভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটা বা সেই গল্পগুলো একটু জানতে চাই। আপনাদের এই 18 মাসের প্রতিবন্ধকতা কতটা ছিল, এবং একই সঙ্গে এই যে পুরো প্রক্রিয়াটাই, সেটাতে কি শুধু কাবাডি ফেডারেশনের একক প্রচেষ্টাই সম্ভব হয়েছে, নাকি এখানে ক্রীড়া মন্ত্রণালয়েরও অবদান আছে? না, এখানে তো প্রথমত আপনাকে একটা টিম সিলেক্ট করতে হবে যে যারা এটাকে ভালো নার্সিং করতে পারবে। কাবাডির সম্ভাবনার জায়গা ধরেন এখানে সরকার পৃষ্ঠপোষক থাকতে হবে, এবং গভর্নমেন্ট সার্ভিস সাপোর্ট যদি না থাকে এটা সম্ভব না। হিউজ কস্ট। আপনি আমাদের যদি বছরের প্ল্যান দেখেন, 8 থেকে 10 কোটি টাকা আমাদের রেগুলার খরচের টাকা। সেখানে যে ইভেন্ট প্ল্যানিং, এই টাকাগুলো কোত্থেকে আসবে? স্পন্সর, আইদার গভর্নমেন্ট, আইদার বিভিন্ন সেক্টর থেকে আসতে হবে, এবং সেটা স্বচ্ছতার একটা বিষয় আছে। কাবাডিতে আসবে, কাবাডির দৃশ্যমান নাই বা দৃশ্যমান হইতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কাবাডি সম্ভাবনার জায়গা, গভর্নমেন্ট যদি এটাকে সাপোর্ট করে এবং আমাদের জাতীয় খেলা হিসাবে যদি স্ট্রাকচার বানানো হয় স্পোর্টসগুলোতে, যে এই স্ট্রাকচার ABC, তাহলে কিন্তু কাবাডি একটা জায়গাতে থাকবে। ওইটাকে যদি আমার যেহেতু অলিম্পিক খেলার মতো সুযোগ আছে, তো সেক্ষেত্রে আমাকে ওইভাবে যদি নার্সিং করে, আমি কিন্তু ওই যে এই জায়গাতে আমার ফলস বা ডাউনফল আছে, এগুলো কিন্তু ওভারকাম করতে পারবো। আর অন্যান্য ফেডারেশন, আপনি কাবাডিতে দায়িত্ব নিয়েছেন, কাবাডি বেশ কিছুদিন ধরেই আছেন, সেই কাবাডিতে একটা বড় পরিবর্তনও এসেছে। অন্যান্য ফেডারেশনগুলো পিছিয়ে আছে কেন? আপনি যে এই যে 8-10 কোটি টাকা প্রতি বছরের যেই ব্যয়ের কথা বললেন, যে পুরো টুর্নামেন্ট বা পুরো ইভেন্ট, যেই ইভেন্টগুলো থাকে, পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য প্রয়োজন হয়। অন্যান্য ফেডারেশন তো, অনেক ফেডারেশন এটা চিন্তাও করতে পারে না। সো তাদের জন্য আসলে কি করণীয়, যে তাদের ফেডারেশনের কাজগুলো আসলে কি করতে পারে, যেহেতু আপনি মার্কেটিং সেক্টরটা অনেক ভালো বোঝেন? দেখেন, আপনাকে গোল সেট করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোর্টসকে স্ট্রাকচারে আনতে হবে, ABCD ক্যাটাগরি ওয়াইজ। আপনি যদি মনে করেন যে আপনি অলিম্পিক আপনার টেরিটরি, আপনি ওই পর্যন্ত যাবেন, ওইটার পিছনে যা ফান্ডিং লাগে অ্যাজ এ মেডেল আপনার করতে হবে, এটা আমার পরামর্শ। আরেকটা হচ্ছে, যদি আপনি এশিয়ান হন, এশিয়ান লেভেলে আপনার যদি আপনি মনে করি সাউথ হন, সাউথ। আর আপনি যদি মনে করেন যে আমি কন্টিনজেন্ট উপজায় খেলবো, যেন চায়নাতে এক ধরনের খেলা হয়, কোরিয়াতে এক ধরনের খেলা হয়, ইন্ডিয়াতে এক ধরনের খেলা হয়, এটাই খেলবো, তো ওই লেভেলটা আপনার থাকতে হবে। আপনি যদি পুরো ফান্ডিংটাকে একটা সেক্টর ওয়াইজ আপনি কস্টে সেট করেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। আপনি কাবাডিতে রেজাল্ট আসতেছে কেন? প্রচুর পয়সা আমরা খরচ করছি, এটা কিন্তু দৃশ্যমান। আপনি পয়সা ছাড়া কিছু হবে না, বিকজ ডেফিনেটলি আপনার কাছে আবারও আসবো, এবং এইটা নিয়েও একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনার কাছে আমার আছে। তবে দর্শক, পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে, কথা বলছিলাম নতুন দিনের কাবাডি নিয়ে, আর সঙ্গে রয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। আমরা একটু আগে কথা বলছিলাম যে একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য সেখান থেকে পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনা অনুযায়ী যে কত টাকা ব্যয় হবে সেটার হিসাবটাও করতে হয়। তবে একই সঙ্গে আয়ের হিসাবটাও নিশ্চয়ই থাকে আপনাদের। আপনি একটু আগে বলছিলেন যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে বা পুরো বছরের কাজকর্ম পরিচালনা করতে বেশ কয়েক কোটি টাকার প্রয়োজন হয়। তবে এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনারা খরচ করছেন, সেখান থেকে আসলে কি আপনাদের পর্যাপ্ত আয় আসে, নাকি অন্যান্য ফেডারেশনের যেই গল্পটা আছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি, সেই গল্পটা আপনাদের ক্ষেত্রে? না, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সবার জন্য একই ক্যারেক্টার ইউজ হচ্ছে পেমেন্ট স্ট্রাকচারে, বিকজ গভর্নমেন্ট আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করছে, ধরেন রেগুলার সাপোর্ট যেটা আছে, এটা দিয়ে আমাদের সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, যার কারণে ইন্টারন্যাশনাল টেরিটরি গেলে গভর্নমেন্টের কিছু ফান্ডিংয়ের সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হোস্ট করেছি একটা টুর্নামেন্ট, গভর্নমেন্ট আমাদেরকে ফান্ডিং করেছে, আমরা বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি, গভর্নমেন্ট এইভাবে কিন্তু আমরা একটা
মেকআপ করে নিয়েছি। এই পরিস্থিতিতে এখন ধরেন একটা নির্বাচিত সরকার আসছে, এখন একটা পলিসি থাকবে, প্ল্যান থাকবে। আমি মনে করি যে এটা একটা জায়গাতে যাবে, এবং আমি মনে করি যদি আপনি একটা প্ল্যান করেন, বছরে আমি 6টি ম্যাচ খেলবো, 6টি ইভেন্ট করব, 8টি ইভেন্ট করব, আমার গোল এটা হবে, আমার প্রাপ্তি খাতায় আমি কী লিখবো, আমার এই প্লেয়ার কোথায় যাবে, তার প্ল্যান কি, এই যে একটা প্ল্যান ডে ওয়ান, মানে এখানে কিন্তু যদি আপনি স্পোর্টস ইন্ডাস্ট্রি হিসাবে কাবাডি দেখেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিনের প্রতি সেকেন্ডের হিসাব আপনাকে করতে হবে। ইটস এ সেলস প্রোডাক্ট যদি এইভাবে আপনি দেখেন। আর যদি মনে করেন যে না, আসলাম, খেললাম চলে গেলাম, যা হয় ভাই, এটা না। আপনাকে টিম তৈরি করতে হবে এবং টিম নিয়ে মাঠে নামতে হবে, প্রত্যেক জায়গায় কাজ করতে হবে। ক্ষমতার পালাবদল হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি বলছেন যে যদি পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে ডেফিনেটলি এখানে আরও উন্নতি সম্ভব। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, বা আপনাদের সাথে সব ফেডারেশনের সাথে তাদের একটা দিন বসার কথা রয়েছে, সেই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা? হ্যাঁ, ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের 23 তারিখে মিটিং আছে এনএসসির ইয়েতে। আমরা ওখানে সেখানে কি শুধু আপনারাই না, নাকি সব ফেডারেশনের সাথে বসবেন। তো ইন্ডিভিজুয়ালি উনিও বসতে পারে, বাট ওনার একটা ম্যাচেস যেটা উনি আসার পরে বলছেন, আমার কাছে ভালো লাগছে যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়। কাবাডির আসলে কাবাডি স্পোর্টসের 2 রকমের হয়, একটা হচ্ছে গিয়ার, দ্যাট ইজ এ ইকুইপমেন্টাল, আর একটা হচ্ছে খেলা। ধরেন আপনি এশিয়ান গেমস হোস্ট করলেন, এসএ গেমস হোস্ট করলেন, এই ধরনের অনেক কিছু আমাদের প্রোডাক্ট হিসাবে দাঁড়াইতে পারে। বাট ইন্ডিভিজুয়ালি কিছু স্পোর্টস আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে প্রোডাক্ট হতে পারে। আমি যেটা বলছি, আমি ধরেন কাবাডি ফেডারেশনের সেক্রেটারি হওয়ার পরে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কিন্তু নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ 4th নেশন সাইন করেছি এক্সচেঞ্জ প্রোগ্রাম। ওনারা আমাদের দেশে আসবেন, আমরা ওনাদের দেশে যাব, বিভিন্ন সাবজেক্ট, বয়স ভিত্তিক কোচিস ট্রেনিং। এখন আমি ভাবছি ইউরোপের 6টি দেশের সাথে সাইন করব, তারা বাংলাদেশে আসবে এক্সচেঞ্জ প্রোগ্রাম। অলরেডি আমি হাঙ্গেরির সাথে কথা বলছি। আমার একটা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ও হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটিতে কাবাডি দিয়ে কাজ করছে। আমি যদি ভুল না করে থাকি 2021 সাল থেকে আপনি কাবাডি ফেডারেশনে আছেন। আমি 17 থেকে আসছি, অফিস 21 থেকে আমি হচ্ছে এজ এ অফিস পার্ট, অফিসিয়াল পার্ট হিসেবে কাজ করছেন। আপনি বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা দেখেছি, বা সেই অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি বিভিন্ন সময়ে, যে যারা আসলে অনেক বেশি কাজ করতে চায় তারা বিভিন্ন ধরনের সম্মুখীন হয়। আপনার কি এই ধরনের কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, আমি হচ্ছি, প্রতিনিয়ত হচ্ছি, বাট আমি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছি। আমাকে অনেক ডিস্টার্ব করা হচ্ছে, বাট আমি আমার কাজটুকু করছি। আমি এখানে সবার আগে দেশ, বাংলাদেশের খেলা, বাংলাদেশের ঐতিহ্য লালন ধারণ করতে হবে, সেই জন্য আমি কাজ করছি। যে যত ডিস্টার্বই করুক, আমি এগুলা। আরও একটা জিনিস জানতে চাই, যে ক্রিকেট ফুটবল যখন মাঠে খেলা হয় তখন দর্শক গ্যালারি থেকে সেই উল্লাস, সেই উৎসাহটা দেখি আমরা, প্লেয়ারদের উৎসাহটা দেখি। আর জাতীয় খেলা কাবাডিতে আসলে দর্শকের সেই চিত্রটা আমরা দেখতে পাবো কিনা, ঠিক কতদিন সময় লাগবে, বা আদৌ এটা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব। জনপ্রিয়তার শীর্ষে খেলা এখনও কাবাডি। আপনি যদি অ্যানালাইজ করেন, আমার দেশীয় সংস্কৃতি হচ্ছে কাবাডি, এটা আমার হার্ড, এটা আমি জাতীয়, আমার ন্যাশনাল। আমি ফুটবল ভালো, সারা পৃথিবীতে ফুটবলের ক্রেজ আছে, ক্রিকেটের আছে, বাট ওটা আমার সংস্কৃতি নয়। তো আমি যেহেতু কাবাডি, আমার কাবাডিকে একটু মানুষের যদি একটু সাপোর্ট থাকে, সেটা আমি পয়সার কথা বলছি না, একটা ভালো কথা বললেও সাপোর্ট হয়, একটা ফটোগ্রাফার যদি ভালো একটা ছবি তুলে প্রেসে দেয়, সেটাও কিন্তু একটা সাপোর্ট হয়। এরকমভাবে যদি সাপোর্ট আসে, এই কাবাডির যে ফিরে যাওয়া, যে আমাদের যে সিলভার ছিল হারিয়েছি, আমরা গোল্ড পর্যন্ত যেতে পারবো। সেই জন্য কাজ করতে হবে, এবং মানুষকে ব্যক্তিগত অ্যাটাক করে লাভ নাই, কাজটাকে মূল্যায়ন করতে হবে। আমি তো একটা চেয়ার। ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ নেওয়াজ সোহাগ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। কাবাডি আমাদের জাতীয় খেলা, এবং জনপ্রিয়তার দিক থেকেও আসলে ততটাই মানে জনপ্রিয়তা পাবে কাবাডি। ক্রিকেট ফুটবলের পাশাপাশি কাবাডির নামটা বাংলাদেশে উচ্চারিত হবে অনেক বেশিভাবে, সেটাই আসলে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজন এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।